এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন চলে এসেছি আপনাদের সামনে, এবং আজকে যে বিষয়টি আমরা উত্থাপন করতে যাচ্ছি সেটা অবশ্যই খেলাধুলা সংক্রান্ত। এবং আজকের যে অতিথি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এই খেলাধুলা সংক্রান্ত আলাপচারিতায়, তিনি একসময় চন্দননগরে তিনি জুনিয়র ডিস্ট্রিক্ট ক্রিকেটার ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন জায়গাতে খেলাধুলা করার পরে তিনি রাজস্থান ক্লাবে দীর্ঘ সময় খেলেছেন। একই সঙ্গে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ক্রিকেট টিম সেখানে খেলেছেন, সেখানে দেশের বিভিন্ন স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। রাজধানী শহর দিল্লিতেও সেখানেও তিনি সেখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এবং একই সঙ্গে যে বিখ্যাত আমাদের দেশের যে অন্যতম সেরা যে বিসিসিআই যেগুলো অনুমোদিত যে খেলাগুলো আছে, সেই খেলাগুলোর মধ্যে অন্যতম টুর্নামেন্ট যে রঞ্জি ট্রফি, সেই রঞ্জি ট্রফিতেও উনি নির্বাচিত হয়েছিলেন। সেই বিশিষ্ট খেলোয়াড় অমিত মান্না, তিনি আজকে আমাদের সঙ্গে আলোচনায় আলাপচারিতায় থাকবেন এবং বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় অংশ নেবেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, অবশ্যই খেলাধুলা এবং ক্রিকেট সংক্রান্ত। আমার প্রথমেই অমিতবাবুর কাছে যে প্রশ্ন থাকবে, যে ওনার যে খেলা, আজকে উনি যখন খেলাধুলা করেছেন এবং এই খেলাধুলার কৃতিত্বের জন্য উনি কিন্তু সরকারি চাকরি করেছেন এবং ইছাপুর রাইফেলসে উনি দীর্ঘদিন চাকরিও করেছেন, এখন উনি অবসরপ্রাপ্ত। আজকে ওনার সঙ্গে আলাপচারিতায় আমার প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে উনি যখন খেলাধুলা করেছেন এবং আজকের খেলাধুলা, এই দুটো দীর্ঘ সময়ের মধ্যে ক্রিকেটের যে পটভূমি তাতে কতটা পরিবর্তন হয়েছে অমিতবাবু? আমাদের টাইমে যে খেলাধুলা হতো তাতে তো এত আমরা এখন যে কোচিং ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি সারা বছরের খেলা, আমরা সারা বছর তো ক্রিকেটে খেলতে পারতাম না। আমরা পার্টিকুলার আমার ব্যাপারে বলতে পারি, আমি ফুটবল খেলতাম, ফুটবল সিজনে ফুটবল, হকি সিজনে হকি খেলেছি, চন্দ্রনগর ডিস্ট্রিক্টের হয় হকি খেলেছি আমি। আর আপনার ক্রিকেটের সময় তো ক্রিকেট খেলতামই, দুর্গা পুজো শেষ হওয়া মানে ক্রিকেট আরম্ভ হলো। তো তারপর তো ক্রিকেট চললো, মার্চ মাস অব্দি চললো, চলার পর আবার হকি আরম্ভ গেল, হকি খেলতাম, ক্রিকেট, এই ফিটনেসটা এইভাবেই রাখতাম। তো এখনকার সঙ্গে তখন এখন ছেলেরা অনেক সুযোগ সুবিধা বেশি পায়, আমরা এত সুযোগ সুবিধা পাইনি। এখন তো মানে যে সুযোগ সুবিধার কথাটা আপনি বললেন, মানে এখন ছেলেরা ধরুন একাডেমিতে পাচ্ছে প্রচুর, সেই একাডেমিতে তারা প্রশিক্ষণ পায়, একই সঙ্গে তাদের খেলার সুযোগ অনেক বেশি। তাহলে তারপরেও আমাদের এই রাজ্য থেকে জাতীয় স্তরে
মানে খেলাধুলার ক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায়? আমাদের রাজ্য থেকে অবস্থান মানে যেমন আমার চন্দননগরে দুটো ছেলে খেলছে, একটা হচ্ছে অভিষেক পোড়েল আর আমাদের ঈশান পোড়েল, দু ভাই খেলছে, অপূর্ব খুব সুন্দর খেলছে তারা, এবং ওদের ভালো খেলার আরো উন্নতি করতে পারে আমি চাই এটা। তো তারপরে চন্দননগর থেকে আর ভালো ছেলে বেরোচ্ছে না। না, আমি শুধু চন্দননগরের কথা বলছি না, সার্বিকভাবে বলছি, আমি সার্বিকভাবে রাজ্যের বলছি। রাজ্যের কোচিং ক্যাম্পটা সেইভাবে চলছে না, কোচিং ক্যাম্প চলছে না। ধরুন আপনাকে আপনি যদি আমাকে শেখান, আপনাকে তো জানতে হবে, এখন দেশে শিখিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, বেসিক ব্যাপারটাই ভালোভাবে শেখাচ্ছে না। অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোচিং নিয়ে প্রশ্ন আছে আমার, এবং সত্যিকারের যারা কোচ, বিশেষ করে যারা প্রশিক্ষণপ্রাপ্ত কোচ এবং যারা সত্যিকারের যারা তৈরি করতে পারবেন খেলোয়াড়, সেই ধরনের কোচের অভাব, প্রচন্ড অভাব। কিন্তু এখন তো প্রচুর ক্রিকেট একাডেমি হয়েছে, তাহলে সেখানে যারা প্রশিক্ষণ দেন, তাহলে তো আমাদের রাজ্য থেকে তো আরো অনেক বেশি ক্রিকেটার উঠে আসা উচিত। কিন্তু আপনি দেখুন না, এখন কারা খেলছে রাজ্যে, আপনি পশ্চিমবঙ্গে কটা ছেলেকে পাবেন? সব তো ঝাড়খণ্ড, আপনার দিল্লি, ওইদিকে ছেলেরা ম্যাক্সিমাম খেলছে। মানে আপনি এটা রঞ্জির কথা বলছেন? রঞ্জি ট্রফি, নট অনলি রঞ্জি ট্রফি, আপনি জুনিয়র বেঙ্গলে পেয়ে যাবেন এরকম। আচ্ছা, জুনিয়র বেঙ্গলে পেয়ে যাবেন। মানে আমাদের রাজ্য থেকে সেখানে প্রতিনিধিত্বটা অনেক কম। হ্যাঁ, আমাদের রাজ্য থেকে প্রতিনিধিত্ব, মানে বেঙ্গল রঞ্জি ট্রফিটা আপনি মিলিয়ে নেবেন যে কথাটা, দেখবেন বেঙ্গলের ম্যাক্সিমাম ছেলে বাইরেকার ছেলে খেলছে, রঞ্জি ট্রফি খেলছে। না, এটা কারণটা কি? কারণটা এখানকার ছেলে সেইভাবে উঠে আসছে না। তাহলে আপনি কি বলছেন যে সরকারিভাবে তাদেরকে, বিশেষ করে এখানে যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে সরকারিভাবে বা বিসিসিআই, এরা কি যথেষ্টভাবে উদ্যোগী নয়? বিসিসিআই উদ্যোগী নয় বললে ভুল হবে, অবশ্যই উদ্যোগী। বিসিসিআই যেভাবে চেষ্টা করছে, কিংবা আমাদের সিএবি যেভাবে চেষ্টা করছে, সেটা তাকে তো সাধুবাদ জানানো উচিত, কিন্তু সেইভাবে মানে ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে হচ্ছে না, আর তৈরি হচ্ছে না সেইভাবে। আপনি ধরুন আমাকে কোচ, আমি কোচের কিচ্ছু জানি না, আমি ক্রিকেট খেলতে পারি, কিন্তু কোচিং এর তো একটা ব্যাপার আছে, সেই ওইটা আমি জানি, বেসিক ব্যাপারটাই জানি না, আমি কোচিং করে দিচ্ছি গিয়ে। এবার কিছু কিছু ছেলেদেরও দোষ আছে, তার কারণ হচ্ছে তারা আপনার ফর দ্য টাইম বিং একটু খেলে আসি, খেলে আর ব্যাস 2 বছর খেললো, খেলে ছড়ে গেল, মানে ওরা যে ক্রিকেটটা ধ্যান জ্ঞান করতে পারছে না ওরা, মানে ক্রিকেটকে তারা দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া, ওটা পাচ্ছে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ক্রিকেটের মানে ক্রিকেটে যদি প্রতিষ্ঠিত হয় বা ক্রিকেট যদি খেলে, তাহলে সেটা তো একটা পেশা হতে, অবশ্যই সেই পেশাগত যে ইয়েটা তাদের মনে আসছে না কেন, যে ক্রিকেট একটা পেশা হতে পারে? এটা ব্যাপারটা বলেছি, এটা তো আপনি একটা ছেলে, সে স্কুল থেকে ফিরেই মাঠে যাচ্ছে, মাঠ থেকে ফিরে এসে আবার সাঁতার শিখতে যাচ্ছে, একটা ছেলে তো এইভাবে চলতে পারে না। আর সাঁতারও ভালো হবে, ক্রিকেটও খেলবে, আবার তবলাও বাজাবে, এটা চলতে পারে না। আপনাকে যদি ক্রিকেট খেলতে হয়, ক্রিকেটের দিকে মনোসংযোগ করতে হবে, সেইটা ছেলে কোনো পাচ্ছে না। কিন্তু তার আমি গার্জেনদেরও দোষ দিই, গার্জেনরা চাইছে সব কিছু আমার ছেলে ফার্স্ট হোক, সবেতে ফার্স্ট হোক, এটা তো হতে পারে না, পৃথিবীতে কেউ হবে বলে মনে হয় না। আবার ডাক্তারও হতে হবে তাকে, একটা ছেলের উপর প্রেশার পড়ে যায়, সুতরাং সে কোনো দিকে ফোকাস করতে পারছে না। খেলাধুলো, পড়াশোনা সব একসাথে করতে হবে তাকে। এটা করার ফলে যেটা, পড়াশোনা তো আমরাও করেছি, আমি একদম বাজে ছেলে ছিলাম না, খুব ভালোভাবে পাস করতাম, কিন্তু আমার একটা ফোকাস ছিল যে আমি ক্রিকেট খেলেই সবকিছু করবো, ক্রিকেট খেলে চাকরি বাকরি যদি পেতে হয়। আমার থেকে অনেক ব্রিলিয়েন্ট ছেলে তো আমার ক্লাসে পড়তো, তারা লেখাপড়ায় ভালো ছিল, তারা চাকরি পেয়েছে। আমার ইচ্ছে ছিল, আমার মানে প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং আমার ইচ্ছে ছিল যে আমি যা করব খেলার উপরে করবো। মানে অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে যদি খেলাকে যদি লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে যদি খেলাকে যদি বেছে নিতে হয়, তাহলে খেলাটাই শুধু খেলা নিয়েই থাকতে হবে। তার মধ্যে যদি একটু ট্যালেন্ট থাকে, সে ওখান থেকে বেরোবেই, কেউ আটকাতে পারবে না। মানে যদি তার মধ্যে যোগ্যতা থাকে, যদি সে বেরোবেই, যদি তার মধ্যে প্রতিভা থাকে, একাগ্রতা থাকতে হবে, তাকে খাটতে হবে কোনো। এবং সর্বশেষে যে কথাটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তার একাগ্রতা থাকতে হবে, লক্ষ্যটা স্থির থাকতে হবে। ঠিক, যেটা আমার লাইফে ঘটিয়েছি আমি আর কি। আমি একাগ্রতা ঠিক ছিল, আমি মানে একদম যেদিন থেকে ক্রিকেট খেলাটা আরম্ভ করেছি, আমার অ্যাকচুয়ালি আমি যে পাড়ার মানুষ, এবং সেই পাড়া হচ্ছে ক্রিকেটের পাড়া,
মানে প্রত্যেকেই, আপনি যে একটা বাচ্চা ছেলেকে ব্যাট দিয়ে দেন সেও দারুণ ব্যাট করে দেবে, এরকম কাউকে শেখাতে হতো না। আমার বাবা, কাকা, জ্যাঠা সবাই খেলাধুলার সঙ্গে যুক্ত, ফুটবল নাহলে ক্রিকেট। না, তো সেই ঐতিহ্যটা কি এখন আছে? এখন আর নেই, এখন পুরো পাল্টে গেছে। না, এটা পাল্টে যাওয়ার কারণ এখন আর মাঠের দিকে যাচ্ছেই না ছেলেরা। কেন যাচ্ছে না সেটা আপনাকে বলতে ভালো শক্ত। অর্থাৎ আপনি বাচ্চাদের যারা একেবারে শিশু বয়স প্রাথমিক স্তর থেকে যে খেলাধুলাটা শুরু হওয়া উচিত, এবং মাঠেই খেলাধুলা মানেই মাঠ, সেই তাদেরকে মাঠমুখী করা যাচ্ছে না, এটাই হচ্ছে আপনার মূল, যেটা একটা বলতে পারেন যে এটা আপনার অভিমত হতে পারে বা এটা আপনার অভিযোগ হতে পারে। এবং এটা ঠিকই যে আজকে আপনি যেহেতু রঞ্জি পর্যন্ত আপনি নির্বাচিত হয়েছিলেন। আমি রঞ্জি 18 জনের স্কোয়াডে ছিলাম। আমি জুনিয়র বেঙ্গল আন্ডার 22 সিকে নাইডু ট্রফি খেলেছি, বেঙ্গলের সিকে নাইডু ট্রফিও খেলেছেন, এবং পরবর্তী ক্ষেত্রে আপনি রঞ্জির স্কোয়াড পর্যন্ত উঠেছেন। তাহলে এখন বর্তমানে এই রাজ্য থেকে রঞ্জি ট্রফিতে সার্বিকভাবে রঞ্জি ট্রফির কি অবস্থা, তার সিলেকশন কিভাবে হয়? আপনি ক্যালকাটা মাঠে যদি ভালো খেলেন, আপনি যে কোনো ক্লাবে খেলুন, ভালো আপনাকে পারফরমেন্স করে আপনি রঞ্জি ট্রফির সিলেকশন পাবেন। আপনি যদি বোলার হন, দেখবে এই সিজনে এত কোনো উইকেট পাচ্ছে, ছেলেটা ভালো বল করছে, তার জন্য অবজার্ভ আছে। সেভাবে এখন অনেক কিছু নিয়ম করে অবজারভার মাঠে থাকে, কার কি পারফরমেন্স রেগুলার নোট হয়, ওর ওই আবার পারফরমেন্সের উপরেই কিন্তু আপনার রঞ্জি ট্রফি। না, সিএবির ভূমিকা নিয়ে আপনাদের কোনো অভিযোগ নেই? সিএবি অনেক চেষ্টা করছে, অবজারভার রেখেছে, কিন্তু অবজারভাররা প্রপার কাজ করছে কিনা সেটা জানতে হবে আপনাকে। অবজারভার আপনি আমাকে অবজারভার করলেন, আমি মাঠে গিয়ে 10 মিনিট থেকে চলে এলাম, ওটাকে তার অবজার্ভ কি করলেন? তাহলে ছেলেটা কি ব্যাট করছে না করছে, কিংবা ছেলে বল করছে, কে ফিল্ডিং ভালো করছে, এগুলো দেখতে হবে আপনাকে। তার মানে নতুন প্লেয়ার তৈরির পেছনে মানে একটা গোড়াতেই একটা গলদ রয়েছে। এই গলদটা যদি দূর না করা যায়, তাহলে নতুন নতুন প্রতিভা জন্ম হওয়া খুব একটা মুশকিল বলে অন্তত আপনার কথাটা আপনি বললেন। তা আমি এবারে যে প্রসঙ্গটায় আপনি আসবেন, ধরুন আপনি যখন ক্রিকেটটা খেলেছেন এবং আপনি অনেকগুলো কলকাতা ময়দান থেকে আরম্ভ করে আপনি চাকরি পর্যন্ত ক্রিকেটের দৌলতেই পেয়েছেন। চাকরিতে আমাদের অফিসে খেলতে যেতে হতো। আমাদের রাইফেল ফ্যাক্টরি উইংস আছে, আপনার 43টা ফ্যাক্টরি আছে অল ওভার ইন্ডিয়ায়। তা আমাদের মোটামুটি অল ওভার ইন্ডিয়া সব জায়গায় প্রত্যেক বছর অল ইন্ডিয়া টুর্নামেন্ট হতো। ধরুন ইস্ট জোন, নর্থ জোন, ওয়েস্ট জোন, সাউথ জোন, এই করে টুর্নামেন্টে আমাদের খেলতে যেতে হতো। প্রত্যেক বছরই আমরা যেতাম, তাতে পারফরমেন্স করতে হতো। হ্যাঁ, স্বাভাবিক। এটা নিয়ে এটা আপনার একটা সুযোগ, আপনি নিজেকে প্রকাশ করার একটা খুব বড় সুযোগ এখানে। কিন্তু এখন কলকাতা বিশ্ববিদ্যালয় যখন আপনারা খেলেছেন, এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পারফরমেন্স কিরকম? ক্যালকাটা ইউনিভার্সিটি পারফরমেন্স খুব একটা ভালো নয়। খুব একটা ভালো নয় মানে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে খেলার তো খেলতে গেলে শুধু তো বল আর ক্রিকেটটা নয়, অর্থাৎ খেলতে গেলে মানসিকভাবে প্রস্তুতি চাই এবং একই সঙ্গে দৈহিকভাবে প্রস্তুতি চাই। আমাদের রাজ্যের সমস্যাটা কি মানে দৈহিকভাবে কি অন্যান্য রাজ্যের খেলোয়াড়রা অনেক বেশি এগিয়ে? ব্যাপারটা বলেছি আপনাকে, আমি শারীরিক ফিটনেসের কথা বলছি। শারীরিক ফিটনেস আমাদের ছেলেদের আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা যে একটা জায়গায় স্ট্যান্ড করতে গেলে যে আপনি পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটা তো সারা পৃথিবী জানে। এখনকার ছেলেরা পরিশ্রম বিমুখ ম্যাক্সিমাম ছেলে। আপনি কোচিং ক্যাম্পে যে কোনো মাঠে গিয়ে দেখবেন, এলো ব্যাট নিয়ে বল নিয়ে নেমে গেল। রানিং যে একটা অঙ্গ, যে কোনো ফিটনেস করতে আপনাকে তো শর্ট স্প্রিন্ট টানুন আর লং রান করুন। এখন তো অনেক খেলাধুলাতে অনেক উন্নতি হয়ে গেছে, মানে এখন আর ওই 30 পাক 32 পাক দৌড়তে হয় না, শর্ট স্প্রিন্টের মধ্যেই বিভিন্ন করে, সেটাও করে না ছেলেরা। সেটাও করতে হবে, পরিশ্রম বিমুখ হয়ে গিয়ে খালি ব্যাট করবো, বল করবো, ব্যাস, তাতে পারফরমেন্স বেরোতে পারে না। এটা মনে হয় আপনি খুব গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় বিষয়ে আপনি আলোকপাত করলেন। সেটা হচ্ছে যে এই যে পরিশ্রম বিমুখ, এবং এটা তো ঘটনায় যে জীবনের সর্বক্ষেত্রে সব দিকে লক্ষ্য এবং পরিশ্রম, এই দুটো যদি পাশাপাশি না চলে তাহলে কোনোভাবেই কোনো সফলতা আসতে পারে। পরিশ্রম তাহলে সচিনকে প্র্যাকটিস করতে হতো না।
আমার নাম সচিন তেন্ডুলকার, আমি ব্যাট করলে 100 করে দেবো, তাহলে উনি প্র্যাকটিস করতেন না, উনি হোটেলে বসে থাকতেন, টেস্ট ম্যাচ খেলে দিন। উনি তো বিরল প্রতিভা উনি, কিংবা বিরাট কোহলিকে প্র্যাকটিস করতে, সুনীল গাভাস্করকে প্র্যাকটিস, কপিল দেবকে আমি নিজে প্র্যাকটিসে দেখেছি। ওরে বাপরে কি কত কি খাটতেন উনি। সঠিক, একদম ঠিকই বলেছেন। এবং আমি প্রসঙ্গত তাহলে এই কথাটাও আনা যায় যে যারা খুব বড় বড় সঙ্গীতজ্ঞ তারাও রেওয়াজ করবে না, তারাও বাড়িতে কিন্তু রেওয়াজটা কিন্তু তারা কখনো বন্ধ করবে না। আমি আশা ভোসলের একটা প্রোগ্রাম দেখেছিলাম ইন্ডোরে, মানে খুব সৌভাগ্য ছিল, আমি আশা ভোসলে যেখানে গান গাইছিলেন ঠিক তার 5 ফুটের মধ্যে যেখানে হ্যান্ডস গ্রাউন্ড ছিল, ওইখানে আমি 5:30 থেকে প্রোগ্রাম ছিল, আমি 5:10 এক পুলিশ অফিসারে আমার চেনা যা আছে, কলকাতা মাঠে খেলাধুলো করতাম, তো উনি আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিলেন। আশা ভোসলে যদি গলা ভেঙে যায় তাতেও দর্শকরা নিয়ে নেবে। উনি ওই 5টা বাজে তখন থেকে উনি রেওয়াজ করছেন ওখানে বসে বসে। একদমই, আমি উনি তো আশা ভোসলে কিছু করার দরকার নেই। গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বলেছেন যে যে আপনাদের সঙ্গীতজ্ঞের যেমন রেওয়াজ, তেমনি যারা খেলোয়াড় তাদেরও প্র্যাকটিস করতেই হবে। এটা এই প্র্যাকটিসটা চিরকাল চালিয়ে যেতে হবে, এবং এই প্র্যাকটিসটা না থাকার জন্য প্র্যাকটিস নট অনলি প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস করতে হবে। প্রপার প্র্যাকটিস করার জন্য আমাদের প্রপার কোচও চাই। হ্যাঁ অবশ্যই, আমি বলছি না যে কোচকে ন্যাশনাল কোচ হতে হবে। আমরা এক সময়ে জুনিয়রে আমি যাকে কার্তিক বোসের মতো অনেক নমস্য ব্যক্তি, আমি কার্তিকদাকে পেয়েছি, পুলক বিশ্বাস পুলকদাকে পেয়েছি, গোপাল বোসকে পেয়েছি। এটা আমি কিন্তু আমার প্রথম জীবনে পেয়েছিলাম আমাদের ওখানে চন্দননগর আমার জ্যাঠাকে অনিল মান্না, আর পেয়েছিলাম প্রভাত মুখার্জি বলে, সে কিন্তু সবেতে ট্যালেন্ট, যেমন টেবিল টেনিস খেলতে, তেমন হকি খেলতো, তেমন ক্রিকেট খেলতো, তেমন ফুটবল খেলতো। ওর থেকেও বড় প্রতিভা ছিল ও কি করে খেলাটা খেলতে হয়, কিন্তু কোনো কোচিং ডিগ্রি কিছু ছিল না যে আমি কোচিং ডিগ্রি পেয়ে, কিন্তু এত প্র্যাকটিক্যাল নলেজ ছিল ও। এমনিতে আমাকে পেডিং প্র্যাকটিস করাতো অন্তত 2 ঘন্টা। আমি কলকাতা মাঠে, আপনি যদি কোচ যান কাউ থেকে, কলকাতা মাঠে সর্বকালের ফিল্ডারদের মধ্যে ভালো ফিল্ডারদের মধ্যে একজন ছিলাম। সর্বকালের যে 10 জন ফিল্ডার থাকে কলকাতা মাঠে, তার মধ্যে আমি একজন ছিলাম নিশ্চয়ই। এবং ফিল্ডিং এ আমি সেঞ্চুরি করে আসতাম। ধরুন আমি রাজস্থান ক্লাবে সেদিন ব্যাট 2 দিনের ম্যাচ হতো, আমি 100 করে এসেছি। রাত্রিবেলা বাবা, আমাদের বিজনেস ছিল, বাবার দোকান থেকে ফিরে এসেছি, বলতো কটা রান আউট করলে, এরকম ফিল্ডিং করতাম, মানে রান আউট করে আমি ম্যাচ জিতিয়ে দিতাম, এরকম ছিল। নিশ্চয়ই ক্রিকেট খেলার অন্যতম সেরা এবং বিশেষ একটা জায়গা হচ্ছে ফিল্ডিং। আর এখনকার ছেলে ফিল্ডিং, এবং এই ফিল্ডিং এর সঙ্গে আমার মনে হয় 2টো জিনিস খুব জড়িত। একটা হচ্ছে শারীরিক দক্ষতা, ফিটনেস চাই, এবং অবশ্যই কনসেপশন। এই 2টো জিনিস, কারণ আমরা একনাথ সরকারের নাম শুনেছি ফিল্ডার হিসেবে। আপনি ফিল্ডিং কাউকে শেখাতে পারবেন, তার একটু মানে এটা জন্মগত প্রতিভা, কিন্তু আপনি ঘষে মেজে 10 বা 100 করতে পারবেন, কিন্তু আপনি 80 পর্যন্ত পৌঁছতে পারবেন ঘষে মেজে, মানে তাকে আপনি খেটে শারীরিক সক্ষমতা বাড়িয়ে, ওই আপনার যে শেখাচ্ছে তাকে ফলো করতে, কি করতে না, তাতে আপনি খানিকটা রিকভার করতে পারবেন। নিশ্চয়ই। আমরা এখনো পর্যন্ত যেটা জানি, বিশেষ করে যারা ক্রিকেট খেলা দেখেন বা খবরাখবর রাখেন, তারা আমরা জানি যে বিশ্বের যারা অন্যতম সেরা ক্রিকেট দল, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অবশ্যই সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ, এরা প্রত্যেকেই এদের খেলোয়াড়দেরকে আমরা দেখেছি একই সঙ্গে যেমন তারা ভালো বোলার, একই সঙ্গে তারা যথেষ্ট ভালো ফিল্ডারও। এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার ফিল্ডিং, এটা পৃথিবীতে মনে হয় যে সবার একটা অন্যতম দেখার মতো অবশ্যই সেরা জিনিস। এবং এই ফিল্ডিং এর ফলে, ফিল্ডিং যদি আপনার সাইড খুব স্ট্রং থাকে তাহলে অবশ্যই ম্যাচ 50% আপনি এগিয়ে গেলেন। একদমই। এবং আমরা এটা বহুবার আমাদের অভিজ্ঞতায় এসেছে যে ম্যাচ হাত থেকে ফসকে গেছে শুধু ফিল্ডিং এর দোষে। এবং বহুবার জায়গায় আমরা দেখেছি যে শেষ ক্যাচ, সেই ক্যাচটা আজকে আপনি বলুন, আজকে যে ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপটা জিতলো ইন্ডিয়া, ওই ক্যাচ যদি আমাদের ধরতে হবে যাদব,
সূর্যকুমার যাদব যদি ওই ক্যাচটা না ধরতে পারতো তাহলে ইন্ডিয়া, আমি বলছি হেরে যেত, কিন্তু হেরেও যেতে পারতো, তো হেরে যেতে পারতো একদমই। আমি বলছি না হেরে অনিশ্চিত যায়, কিন্তু ওই ক্যাচটা, ওই ক্যাচ ধরলে তো ক্যাচে উইন দ্য ম্যাচ, এটা খুব দামি কথা। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম অসাধারণ ক্যাচ ধরে ম্যাচটাকে জিতে চলে গেল। আচ্ছা, আপনি যেটা এখন টি-20-র কথাটা বললেন, এটা আমাকে বলুন যে আমি এইটা নিয়ে আমার যে কথাটা বলার ছিল, যে আপনি যখন খেলেছেন তখন টি-20 বলে কিছু ছিল না, তখন ওডিআই বলে কিছু ছিল। ওডিআই মানে আমরা কলকাতায় খেলা হতো 45 ওভার, 45 ম্যাচ, কিন্তু ওয়ানডে ইন্টারন্যাশনাল বলে কিছু ছিল না। কিন্তু এখন কিন্তু 5 দিনের কিন্তু আর ক্রিকেট খেলা নেই, এখন 5 দিনের টেস্ট ম্যাচ বলে খুবই কম, মানে তাতে মানুষের হয়তো মাঝে মাঝে সেটা হয়, কিন্তু সেখানে কোনো দর্শক নেই। প্রথম হচ্ছে যে সেখানে সেই দর্শক খুঁজে পাওয়া যায় না, দ্বিতীয়ত হচ্ছে 5 দিন ধরে খেলার সেই ধৈর্য এখন খেলোয়াড়দের আছে কিনা, অথবা যারা দেখছেন দর্শক তাদের দেখার ধৈর্য আছে কিনা, সেটাও হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমরা ছোটবেলাতে আমরা কিন্তু তখন রেডিও ছিল, রেডিওর পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দূরদর্শন এলো, আমরা কিন্তু সবসময়ই কিন্তু এই বরাবর কিন্তু আমরা এটা দেখে এসেছি যে 5 দিনের ক্রিকেটই হোক তার কিন্তু উত্তেজনা কিছু কম ছিল না। এবং বিখ্যাত যে যারা প্লেয়ার আজকে গারফিল্ড সোবার্সি হোক, আর আপনি নাম করলেন আমাদের গাভাস্করই হোক, এরা কিন্তু সব 5 দিনের ক্রিকেট থেকেই উঠে আসা। ফলে এখনকার সঙ্গে এই টি-20 ম্যাচ যেটা এখন অত্যন্ত জনপ্রিয় হয়েছে, এটা কি খেলোয়াড়দের কতটা মানে দক্ষ করে তোলে? দুটো ফরম্যাট কিন্তু আলাদা। টেস্ট ম্যাচ আপনি আমাকে বলুন, আপনি বিরাট কোহলিকে প্রশ্ন করবেন, আপনি রোহিত শর্মাকে প্রশ্ন করবেন, যে কোনো এখন যারা টি-20 খেলছে তারা কিন্তু বলবে না টি-20 থেকে আমার টেস্ট ম্যাচ খেলতে বেশি ভালোবাসি। টেস্ট ম্যাচে আপনি সব কিছু পাবেন, টোটাল ব্যাপারটা ক্রিকেটের টোটাল ব্যাপারটা আপনি টেস্ট ম্যাচে পাবেন, কিন্তু দর্শক পাবেন। আপনি তো খেলবেন আনন্দ। আমি যদি কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করেন, ইন্টারন্যাশনাল যে কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমার টেস্ট ম্যাচ খেলবো, তারা কিন্তু বলবে না টি-20 ম্যাচ খেলবো। তারা এবার দর্শকের বলবো, দর্শক তো বলবে আমাদের 40 ওভার ওয়ানডে ইন্টারন্যাশনাল বা টি-20, ধরুন এটা তো এখন একেবারে আইসিসি বা বিসিসিআই রিকগনাইজড। অবশ্যই অবশ্যই, এটা তো অস্বীকার করে। এবং সেখানেও কিন্তু এবং তাদের মানে গোটা পৃথিবী জুড়ে তাদের দর্শক, সুতরাং এটাকে অস্বীকার করা যায় না। পপুলারিটি বেশি এখন এদের টি-20, ওয়ানডের থেকেও বেশি পপুলারিটি টি-20। এখন আবার 100 বলে খেলা হয়ে গেছে, একদমই আরো অনেক কিছু এসে গেছে। তার মানেটা কি? আমার মনে হচ্ছে যে এটা কি আপনার মনে হয় না যে খেলাধুলার ক্ষেত্রে প্লেয়ারদের এবং দর্শকদের সার্বিকভাবে সময়ের সঙ্গে তাল রেখে মানুষের ধৈর্যটা অনেক কমে যাচ্ছে, এবং মানুষের যেহেতু কাজের ব্যস্ততা অনেক বেশি বেড়েছে, সেহেতু সব জিনিসই কিন্তু এখন খুব সময়ের সাপেক্ষ এবং খুব সময়টাকে কমিয়ে আনা হয়েছে। এখন যেমন আগে যেমন মোবাইল ছিল না, এখন মোবাইলের দৌলতে গোটা পৃথিবীটা আপনার হাতের মুঠোয় চলে আসে। একই সঙ্গে দূরদর্শন বা ইন্টারনেটের দৌলতে যে কোনো সময় সব কিছু আপনার হাতের দৌলতে সেকেন্ডে চলে আসছে। তেমনি এখন কিন্তু মানুষ আর কোনো কিছু দীর্ঘক্ষণ ধরে ধৈর্য দেখাতে রাজি নয়, তারা খুব স্বল্প সময়ের মধ্যে যেটা পাওয়া যায় সেটা নিয়ে তারা আনন্দ। আজকে আপনি দেখবেন যে এই টি-20 ম্যাচ নিয়ে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে একটা প্রচুর উন্মাদনা আছে, এবং আপনার কি মনে হয় যে এই যারা এত উন্মাদনা, এর কারণটার পেছনে কি কারণ আছে? এর পেছনে কারণ হচ্ছে অল্প সময়ে আমরা বেশি এনজয় করবো, এটা হচ্ছে মেইন কারণ, আর কোনো কারণ নেই। আর মনে হয় না যে কিছুটা লটারি খেলার মতো, প্লাস কি মতো অ্যাকচুয়ালি টি-20 বলুন কিংবা ওয়ানডে ইন্টারন্যাশনাল বলুন, যে কোনো খেলা, এইটা কিন্তু লোকে এন্টারটেন করতে বেশি ভালো লাগে। ব্যাটসম্যানদের বোলার 6টা উইকেট পেলে কোনো আনন্দ পায় না দর্শকরা, 6 মারবে 4 মারবে, এইটা হচ্ছে আনন্দ। এই অল্প সময়ের মধ্যেই এন্টারটেইন করতে পারে, এইটা হচ্ছে মেইন কারণ। তার মানে বিনোদনটাই একমাত্র, বিনোদনটাই একজন লক্ষ্য, এবং একই সঙ্গে বিনোদনের সঙ্গে উন্মাদনা। তো আপনি আমাকে বলুন না, আমি বলছি এই যে আইপিএল এ খেলা হচ্ছে, আপনার খেলাটা একটা এন্টারটেইনমেন্ট, খেলাটা এন্টারটেইনমেন্ট, তারপরেও আপনাকে গান বাজাতে হয় কেন, নাচতে হয় কেন, চেয়ার গার্লদের নাচতে হবে কেন? আমি এই প্রশ্নটা করেছিলাম। আমি তো খেলছি, 6 মারছি 4 মারছি, এটাতে তো আমার আনন্দ হচ্ছে।
দর্শক দেখতে আনন্দ পাচ্ছে, তারপরে ওই গান বাজিয়ে নাচতে হবে কেন? এটা প্রশ্ন করেছিলাম আমি কাকে, একটা খুব মানে আপনি ঠিক, আমার মনে হয়েছে যে এটা খুব মানে প্রাসঙ্গিক কথা, এবং সেটা কিন্তু মানুষ খুব উপভোগ করছে। এবং যেটা মনে হয় যে আজকে একটা আইপিএল এর খেলা হচ্ছে, সেখানে 4 মারা হলো বা 6 মারা হলো বা আউট হলো, সেখানে নাচ গান একটা হচ্ছে, এর সাধারণ এটা যদি না হয় তাতে মনে হয় যে খেলাটা পরিপূর্ণতা পাচ্ছে না। এটাই বলছেন, ঠিক বলছেন। তো মানে এই অর্থাৎ সময়ের সঙ্গে অনেক কিছু বদল হয়েছে, কিন্তু তাতে আপনার কি মনে হয় যে খেলার মান খুব বেড়েছে? খেলার মান বাড়েনি, খেলার মান বাড়েনি। আপনারা যখন খেলতেন, আমরা যখন খেলতাম তখন তার পরবর্তী ক্ষেত্রে অনেক অনেক বেটার ছিল, আমার মনে হয় অনেক বেটার ছিল। আমি তা বলে ছোট করছি না, বিরাট কোহলিকে ছোট করছি না, রোহিত শর্মাকে, কাউকে ছোট করছি না, কিন্তু আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে এদের মধ্যে সেরা কে, ভারতবর্ষে আপনার একটা বিরাট কোহলি জন্মাবে, একটা রোহিত শর্মা, একটা গাভাস্কার জন্মাবে, একটা বিশ্বনাথ জন্মাবে, একটা ভেঙ্কটেশ জন্মাবে, কিন্তু একটা কপিল দেব আর জন্মাবে না। একদমই না। আইপিএল এর ক্ষেত্রে যে কথাটা আমার আপনাকে যেটা জিজ্ঞেস করার, যে আইপিএল ধরুন সেটা হচ্ছে যে কোনো দলের নির্দিষ্ট কোনো প্লেয়ার থাকে না, এবার যে কোনো দল থেকে যেভাবে তাকে ভাড়া করে নিয়ে আসে, লিজ নিয়ে আসা হয়, এবং তার বিনিময়ে প্রচুর টাকার খেলা হয় সেখানে। এবং আইপিএল এ যদি স্পন্সরশিপ না থাকে তাহলে আইপিএল খেলাটাই হবে না। এবারে আজকে এই বছরে যিনি একটা দলে খেলছেন, পরের বছর অন্য দল চলে, তিনি অন্য দলে চলে যাচ্ছেন, ফলে একটা দেশের হয়ে যে খেলা, সেই খেলার স্পিরিটটা তো সেখানে থাকে না। দেশের হয়ে খেলা আইপিএল খেলা তফাৎ আছে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, সেটাই বলছি না। সেই মানসিকতাই থাকে না তাদের। সেটাই, আপনি যদি দেশের হয়ে খেলেন, দেশের জন্য যদি যে লড়াইটা লড়বেন, আইপিএল এ অত ওরকম তো লড়ে না। ওখানে তো আর সত্যি কথা বলছি, আইপিএল হয়ে একদিক দিয়ে ভালো হয়েছে, ছেলে কোনো পয়সা করি পাচ্ছে, পাক অনেক পয়সা পাক। এখন আগেকার প্লেয়ার তো পয়সা পেতো না, এখন পাচ্ছে নিশ্চয়ই, এটা একটা শুভ দিক। না ঠিকই আছে, আপনি পয়সা করে পাচ্ছে, এটাও যেমন ঠিক আপনি বললেন। এবং প্রত্যেকটা আইপিএলই স্পন্সরশিপ, খুব বড় ধরনের স্পন্সরশিপের সঙ্গে জড়িত, এবং স্পন্সরশিপ ছাড়া আইপিএল হয় না। এবং টাকা পয়সা, এবং একটু যারা নামি যারা খেলোয়াড়, তাদের তো প্রচুর টাকা তাদের জন্য খরচ করতে হয়। কিন্তু আপনার এটা মনে হয় না যে এই খেলাটা কিছুটা, যেটা কলকাতা মাঠে যেটা ঘোড়ার রেসের সঙ্গে এটা তুলনা করা যায়, যে অর্থাৎ একেবারে বাজি রাখা হচ্ছে প্লেয়ারদেরকে নিয়ে এসে? বাজি রাখা, আপনি কতটা খারাপ বলেননি, বাজি রাখার মতোই মনে হয় মাঝে মাঝে, তো সেটাই মনে হয়। না মনে হয় মানে আপনার একেবারে পরিষ্কারভাবে এটা আমি জানতে চাই, যে ধরুন যে এই খেলার মধ্যে প্রতিযোগিতাটা কোথায়? একটা আপনি যদি দেশের কথা বলেন, তাহলে কম্পিটিশন থাকে। মানে ধরুন আন্তর্জাতিক যে ক্রিকেট, বিভিন্ন দেশের মধ্যে যে দেশ, যেটা আন্তর্দেশ ক্রিকেট আর কি, আন্তর্জাতিক, সেখানে যে সম্মান একটা দেশে, সে হারুক অথবা জিতুক, এবং প্রত্যেকটা দেশের সঙ্গে যে প্রত্যেকটা দেশের একটা যে সম্পর্ক, এটাও তো ওই খেলার মাধ্যমে গড়ে ওঠে। এখানে কিন্তু সেখানে কোথায়? এখানে এই খেলাটাকে ঘিরে কি শুধু ব্যবসা হচ্ছে না? আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় তাই। কারণ ধরুন যারা খেলছে, আমি আপনাকে বলছি, আমি আইপিএল খেলা, আমি কাউকে ছোট করছি না। আপনার ধরুন টিম, আপনার ধরুন নাইট রাইডার টিম, আপনি শাহরুখ খান, আপনি তো নাইটের যদি কোনো প্লেয়ার আউট হয়ে যায়, আমি এটা মনোজ তিওয়ারি যখন কলকাতা হয়ে খেলতো তখনকার কথা বলছি, আমি ওই একটা ম্যাচই দেখতে গেছিলাম, মনোজ তিওয়ারি আউট হয়ে ফিরছে, তা আমার টিমের প্লেয়ার ফিরলে তো আমার মন খারাপ হয়ে যাওয়ার কথা। শাহরুখ খান চুমু দিচ্ছে দর্শকদের, তাহলে আমার ইনভলভমেন্ট কোথায়? তাহলে ইনভলভমেন্ট কোথায়? আমি এই কথাটাই বারবার বলার চেষ্টা করছি, যে সেখানে খেলা মনোজ ফিরছে আউট হয়ে, তো আমার তো টিমে, আমার তো মন খারাপ হয়ে যায়, খেলতে আউট হয়ে গেল, ভালো প্লেয়ার আউট হয়ে গেল, ও দর্শকদের এন্টারটেইন করছে। মানে স্পিরিটটা কোথায়? তাহলে খেলার যে স্পিরিট, যেটাকে স্পোর্টসম্যান স্পিরিট বলা হয়, যে খেলার সঙ্গে এটা তো ওতপ্রোতভাবে জড়িত, সেই খেলার স্পিরিটটা মানে অনেকটাই অভাব বলে দেখা যায় আইপিএলে। এটা ব্যক্তিগতভাবে
শুধু আমার ধারণা নয়, যারা আজকে খেলার নিয়ে যারা বিশেষ করে যারা এক সময়ে যারা ময়দানের সঙ্গে জড়িত ছিলেন, মাঠের সঙ্গে জড়িত ছিলেন, আজকে তাদের অনেকেই কিন্তু এই কথাটা বলছেন। এটা ঠিক আপনি যে কথাটা বললেন যে এখন অনেক নতুন যে খেলোয়াড় যারা আসছে তাদের আর্থিকভাবে তারা অনেক সমৃদ্ধ হচ্ছে, কিন্তু এটা ঠিক যে আর্থিকভাবে খেলছে এবং তারা যদি স্কোর করতে পারে তাহলেই কিন্তু একমাত্র তাদের ভবিষ্যৎটা কিন্তু মানে সেখানে কিন্তু তার ভবিষ্যৎটা কিন্তু উজ্জ্বল হয়। কিন্তু যদি তার আমরা একটা সুযোগ আছে, এই আইপিএল থেকে কিন্তু আমরা ইন্ডিয়া টিমে ঢুকে পড়ছি এই টি20-তে দেখুন। হ্যাঁ, আমি সেটাই বলছি যে যদি তার কৃতিত্বে সেখানে কিছু দেখাতে পারে তবেই কিন্তু সে তার ভবিষ্যৎটা তার কিন্তু বলা যায় যে অনেকটা ক্ষেত্রে সে ভবিষ্যৎটায় মানে প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু যদি সেই খেলাতে সে কোনোভাবে ব্যর্থ হয় আগামী দিনে কিন্তু তাকে অন্য কোনোভাবে অন্য দলে কিন্তু তার সুযোগ পাওয়া মুশকিল, এটা তো ঠিকই। তবে সার্বিকভাবে খেলা যেভাবে বদল হয়েছে, খেলার আপনার সার্বিকভাবে খেলার যে চরিত্র যেভাবে বদল হয়েছে বা হচ্ছে, আগে আমরা জানতাম যে কলকাতা মাঠ এবং কলকাতার ফুটবল, এই কলকাতার ফুটবল মানে সেই রীতিমতো গান তৈরি হয়ে গেছিল যে বাঙালির সেরা তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই যে একটা অবিস্মরণীয় গান, এটা তো খেলাকে ভিত্তি করে তৈরি হয়েছিল। এবং এই যে খেলার মাঠের যে উন্মাদনা, এই উন্মাদনাটা কিন্তু আজকাল আমরা অনেকটা বিষয়ে কম দেখতে পাচ্ছি, পুরোটাই কমে গেছে। তার কারণ হচ্ছে আপনি ফুটবল, আমি মোহনবাগানের কথা বলছি, আপনি যদি আজ থেকে 30 বছর আগে কোনো মোহনবাগান প্লেয়ার যদি রাস্তা দিয়ে লোকে দেখতো যে সুব্রত ভট্টাচার্য যাচ্ছে, গৌতম সরকার, আপনার এখন মোহনবাগানের ক্যাপ্টেন যে সেই ছেলে আপনার পাশ দিয়ে চলে গেলে আপনি চিনতে পারবেন না। তাহলে বুঝুন তার পপুলারিটি কত কমেছে বুঝুন। একদমই যে কোনো শান্তাপা হোক, সুব্রত ভট্টাচার্য হোক, যে ওরা তো গ্রেট প্লেয়ার ছিলেন। আমি বলি সামান্য কার্তিক সেন যদি যেত তাহলেও লোকের দেখতো কার্তিক সেন যাচ্ছে একদম। এবং যে মোহনবাগানের আলোচনা হতো এখন কিন্তু বলবে না, ঠিকই তো, এখন আর বলবে না একদমই। এবং আপনি তার কারণটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে, যেটা আমি আশা করি আপনি আমার সঙ্গে একমত হবেন, যে নতুন প্রজন্ম তাদের কাছে প্রথমত এমন কোনো সময় নেই যে তারা প্রত্যেক দিন মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের আগে যে উন্মাদনাটা দেখানো হতো, বিশেষ করে আগে যেটা ছিল যে দর্শকরা এক শ্রেণীর দর্শক ছিল যারা যে কোনো ধরনের খেলা হোক তারা মাঠে উপস্থিত হতো একদম, এবং মাঠটা তাদের একেবারে হাতের তালুর মতো চেনা ছিল। আজকের তারিখে নতুন একেবারে যে প্রজন্ম যারা, তাদের প্রথমত অত কষ্ট করার মতো আমার মনে হয় অতটা সময় নেই। দ্বিতীয়ত হচ্ছে যে খেলা নিয়ে যে তাদের উন্মাদনাটা, বিশেষ করে নিজেদেরকে খেলা দেখাটাও তো নিজেদেরকে তৈরি করার একটা বিষয়, দেখতে হবে। আজকে আমার মনে হয় যে একমাত্র আজকাল যেহেতু মোবাইলে আজকাল সব কিছু দেখা যায়, সেহেতু আমরা দেখেছি ট্রেনে হোক বাসে হোক সমস্ত জায়গাতেই আমরা দেখেছি যে মোবাইল নিয়ে কিন্তু সে মোবাইলে অনবরত তারা খেলাটা যারা দেখছেন, তাদের কিন্তু একটা জিনিস মনে হয়েছে যে তাদের মনে হচ্ছে যে শুধু এই ক্রিকেট খেলাটা এবং ওই ওয়ানডে অথবা টি20 খেলাটাই হচ্ছে তাদের জীবনের একমাত্র লক্ষ্য, বাকি তাদের জীবনে কোনো লক্ষ্য নেই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই উন্মাদনাটা ছাড়া তাদের মধ্যে আর কোনো কিছুই নেই। তারা নিজেরা কিন্তু যে মাঠে উপস্থিত হবেন এমনটা নয়, যেহেতু হাতে মোবাইল আছে, সে মোবাইলটা নিয়েই কিন্তু তাদের যে খেলা দেখার যে উপভোগ করার যে আনন্দটা সেটা উপভোগ করে যাচ্ছে। সুতরাং যারা খেলছেন তারাও যেমন মাঠে যাচ্ছেন না, যারা উপস্থিত হবেন দর্শক হিসাবে উৎসাহ দিতে তারাও মাঠে যাচ্ছেন না, তাহলে এই ময়দানে খেলার প্রসার ঘটবে কি করে? মুশকিল এই তো মোবাইল আসার পর কিন্তু অনেক গন্ডগোল হয়ে গেছে এখানে, আপনি ওর মধ্যেই সব পেয়ে যাচ্ছেন তো। না, এটা ঠিক আছে, আমি মোবাইলকে আমি কোনোভাবে বলছি না, আজকাল সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে মোবাইল চাই, কিন্তু পাশাপাশি যেটা মনে হয় দর্শকদের মাঠে যাওয়া উচিত। হ্যাঁ,
আমার এটা দর্শকদের মাঠে যাওয়া উচিত, মানে এখন যে কথাটা যে তারা কেন যাচ্ছেন না এটা নিয়ে তো আগে ভাবতে হবে। ওটা টাইমের ফ্যাক্টর, একটা টাইম ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আগেও তো টাইম ফ্যাক্টর হতো, লোকে তো ছিল, টাইম তো তখনও লোকের 5 দিনের ম্যাচ 5 দিনের ম্যাচ 5 দিন লোকে দেখতে গেছে একদমই। এবং যে কোনো ময়দানের লিগের ম্যাচ রীতিমতো নিয়মিত দেখতে যাওয়া। আপনি চন্দননগর মাঠে লিগে খেলা হতো, ক্রিকেট লিগ হতো, ওখানে 10,000 লোক হতো এক সময়, বুঝলেন? মানে ওটা ভাবতেই পারে না। চন্দননগর চুজো মাঠে লিগে খেলা হতো, সত্যি 10,000 নয় 7-8,000 লোক হতো মাঠে, ওই ঘেরা মাঠ নয়, এমনি চারিদিকে লোক দেখতো পাড়ার যে, এবং দেখতো, নট অনলি দেখতো, ক্রিকেট বোর্ডটা ছিল তারা। এখনকার ওই মোবাইল দেখছে এখনকার ছেলেরা, এই কারেঙ্গা ত্যান কারেঙ্গা, সচিন এটা করলে ভালো করতো, বিরাট কোহলি এটা করতো, তারা কিন্তু জীবনে মাঠে নামেনি, একদম, এবং ক্যাম্বিস বল খেলেনি তারা। ঠিক ঠিক ঠিক, আমি এই কথাটাই আপনাকে বলতে চাইছিলাম যে যতটা তাদের খেলা নিয়ে আলোচনা বা উন্মাদনা, তাদের খেলাধুলো, ওই বললাম তো, বিরাট কোহলির সমালোচনা করছে, সচিনের সমালোচনা করছে, কিন্তু তারা জীবনে ক্যাম্বিস বল, আমরা পাড়ায় ক্যাম্বিস বলও খেলেনি তারা সমালোচনা করছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে আপনার মনে হয় যে অভিভাবকরা যারা ছেলে মেয়েদেরকে একাডেমিতে পাঠাচ্ছেন তাদেরও তো একটা দায়িত্ব আছে? তাদের দায়িত্ব আছে, কিন্তু তাদের দায়িত্ব কি বলতো, আমার ছেলে খেলে নেবে, একটুখানি খেললেই, আর নালে বলে স্যার, আমি দেখেছি, আমার মাঠে গিয়ে মাঝে মাঝে তো কোচিং ক্যাম্পে, আমি কোচিং ক্যাম্পের সঙ্গে ইলবন নয়, কিন্তু মাঠে গিয়ে দেখি কোচকে বলছে, স্যার আমার ছেলের লাল হেলমেটটা ভালো মানাচ্ছে, সেটা মা বলে দিচ্ছে, এই পড়লে আমার ছেলেদের হেলমেট, ছেলেদের ব্যাটটা কেমন করছে জিজ্ঞেস করছে না, বল কেমন করছে, স্যার এই হেলমেটটা বেশ ভালো মানাচ্ছে বলুন। হ্যাঁ স্যার, ও তালে তাল মিলিয়ে বললো, হ্যাঁ দারুণ মানাচ্ছে, ওর তো কাজ কলা। আমার মাঠে একটা ছেলে বাচ্চাকে পেটে চিমটি কেটে দিয়েছিল, বারবার ভুল করছে, চিমটে, রাত্রিবেলা কি অশান্তি, কেন আপনি আমার গায়ে ছেলে গায়ে হাত দিলেন? আর আমরা খেলেছি, ক্যাচ ধরতে হাতে লাল হয়ে গেছে, ছাড়ছে না, তারপর তো মুখে গালাগাল খাচ্ছি, অত প্র্যাকটিস করছি, তারপরে মিস করলে গালাগাল, আর এখন আপনি কিছু বলে পরের দিন থেকে মাঠে আসবে না। একদম, আমি এই কথাটাই বলছি যে সর্বক্ষেত্রে যেটা হয়েছে, সব মানে একদম এই ব্যাপারে পুরো পাল্টে গেছে ব্যাপারটা পুরো। যে কোনো ক্ষেত্রে যদি অভিভাবকরা আজকাল এত বেশি সক্রিয় হয়ে যাচ্ছে, যার জন্য স্কুলেও টিচাররা তারাও ছেলে মেয়েদেরকে কিছু বলতে সাহস পাচ্ছে না, এবং ছাত্রছাত্রীদেরকে তারা কিছু বললেই পরের দিনকে অভিভাবকরা হাজির হয়ে যাচ্ছেন সেখানে, এবং ছেলের পক্ষ নিয়ে সেখানে এমন পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে, ফলে এই অশান্তির ভয়ে অনেকেই বলছেন যে না দরকার। আমি একটা এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে, আমি যে স্কুলে পড়তাম, দুর্গাচন্দ্র কীট বঙ্গবিদ্যালয় চন্দননগরে, তো ওই স্কুলে প্রশান্ত বাবু বলে, উনি শ্রীরামপুর থেকে আসতেন, প্রশান্ত ঘোষ, উনি বায়োলজি টিচার ছিলেন, মানে বায়োলজি টিচার হয় কি, ডাক্তারটা জানে না বোধহয়, উনি তাই জানেন সব মানুষের শরীর থেকে। উনি একদিন, আমি প্র্যাকটিসে যাচ্ছি, স্কুল তখন 12 ক্লাস, আমাদের স্কুলে 12 ক্লাস পাস করেছি আমি প্র্যাকটিসে যাচ্ছি, তো মাস্টারমশাই দেখা হলো, মাস্টারমশাই চন্দ্র স্টেশনে দেখা হলো 11:30টার সময়, কেমন আছে মাস্টারমশাই? আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, তো উনি কেঁদে ফেললেন, মানে আপনি কাঁদছেন কেন? বলে, তোরা কবে চলে গেছিস স্কুল থেকে, এখনো মনে রেখেছিস, আর এখনকার ছেলেরা সামনে সিগারেট খাচ্ছে, মানে এত মনের মধ্যে ওনার দুঃখ। একটা গুরুকে যদি গুরু সম্মান না দিতে পারেন, আপনি জীবনে কিছু করতে পারবেন। নিশ্চয়ই খেলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে গুরুকে গুরু সম্মান আপনাকে দিতেই হবে। সেই গুরু আপনি হয়তো খেলে বড় হলেন, তার থেকে ওর নাম করলেন বেশি, কিন্তু গুরুকে গুরু মানতেই হবে আপনাকে। ঠিকই তো। ওই প্রভাত মুখার্জি কিন্তু আমার থেকে বেশি কিছু খেলেনি, প্রভাত মুখার্জি বেঙ্গলে খেলেনি, কিছু খেলে, কিন্তু ওকে সারা, উনি মারা গেছেন, সারা জীবন আমি গুরুই মেনে গেছি, গুরুকে গুরুই মানতে হবে, গুরু সম্মান অবশ্যই। আজকাল কি উনি কি আজকাল স্যার কি উনি সচিনের থেকে বড় প্লেয়ার ছিলেন না? সচিনের থেকে বেশি নাম ছিল না, কিন্তু যেহেতু উনি সচিনকে উনি সচিন চিরকাল সম্মান করে গেছেন ওনাকে। নিশ্চয়ই আগরকার সাহেবের সেই অবদান তো অবশ্যই ভুলবে না, গুরুকে গুরু, কেননা উনি আরো অনেকেই উনি সেখানে কোচিং করেছেন, কিন্তু যেহেতু সচিন তেন্ডুলকর ওনার হাত দিয়ে বেরিয়েছে,
একই সঙ্গে বিনোদ কাম্বলি চেয়েছিলেন, কিন্তু বিনোদ কাম্বলি যথেষ্ট দক্ষ প্লেয়ার, অবশ্যই কোনো না কোনো কারণে হয়তো পারিবারিক কোনো কারণে সে লাইমলাইটে আসতে পারেনি। কিন্তু একটা তো এটা ঘটনা যে কোনো খেলার ক্ষেত্রে, বিশেষ করে এই ক্রিকেটের ক্ষেত্রে, এই যে কোচ এবং একই সঙ্গে যে কোচের যিনি তৈরি করবেন কোচ, যে ছাত্রছাত্রীদের, তারা যদি কোচকে যদি নিয়মিত যদি ফলো না করে, তারা যদি, তাহলে আমার মনে হয় যে অন্তত তার খেলার যে ইচ্ছেটা সেটা কখনো পরিপূর্ণ হবে না, এবং তার সে লক্ষ্যতেও পৌঁছতে পারবে না যে কোনো ব্যাপারে। আপনি একই ব্যাপার। এবং একই সঙ্গে আজকে আরেকটা যে কথা আমার এই প্রসঙ্গে মনে হয়েছে, যে আপনি আজকে ভালো খেলেছেন এবং বিভিন্ন সংস্থাকে রিপ্রেজেন্ট করেছেন, সেই জন্য আপনি একটা কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছেন। ঠিক তেমনি করে এখন সম্ভবত আপনি যতই ভালো খেলা হোক, আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারের সেই চাকরি পাওয়ার কোটাটা মনে হয় এখন আমি লাস্ট রিক্রুটমেন্ট 82 আমাদের রাইফেল ফ্যাক্টরিতে, আমি সবচেয়ে জুনিয়র প্লেয়ার ছিলাম তখন। তারপরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। রিক্রুটমেন্ট হয়েছে কি মানে কি, ধরুন আপনি ভালো খেলছেন, আপনাকে অন্যভাবে রিক্রুটমেন্ট করে টিমে ঢুকে নেওয়া হয়েছে, না সেটা ঠিক আছে, কিন্তু প্লেয়ার রিক্রুটমেন্টে কোটা থেকে কোটা হয়নি, যে সেটা শুধু আপনার রাইফেল ফ্যাক্টরির ক্ষেত্রে নয়, যার ফলে আপনার অফিস লিগ খেলা উঠে গেল কলকাতা মাঠ থেকে। অফিস লিগটাই উঠে গেল, যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে না। কিন্তু অফিস লিগ আগে একটা খুব গুরুত্বপূর্ণ খেলা, আমরা ফাইনাল অফিস লিগ, অফিস নগরে রাইফেল ফ্যাক্টরি ফাইনাল খেলেছি আমরা। নিশ্চয়ই। এবং এই যে যারা সবসময় অফিসে চাকরি করছেন, তাদেরও যে পাশাপাশি যে একটা বিনোদনের ক্ষেত্র থাকে, এবং অনেকের যারা জীবনে হয়তো চাকরি করেছেন কিন্তু অন্যান্য প্রতিভা রয়েছে, তারা তো ওই মাঠে তারা সেই প্রতিভাটা প্রকাশ পেয়েছে, কিন্তু এখন সেই প্রতিভাটা সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাও অফিস লিগটা বন্ধ হয়ে যাওয়া, এটাও মনে হয় আমার ক্যালকাটা যে লিগ এবং কলকাতা মাঠে যথেষ্ট ভালো খেলা হতো। মানে কলকাতা লিগের এটা 25 ওভারে খেলা হতো, কিন্তু 25 ওভারে যে কে খেলতো না, আপনি আজকে ইউবিআর টিম দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অরুণ লাল, পলাশ নন্দী, প্রণব নন্দী, প্রবীর চেল, প্রলয় চেল, গৌতম সোম জুনিয়র, গৌতম সোম সিনিয়র, উৎপল চ্যাটার্জি, আর কি অজয় ভার্মা, আর কি বেঙ্গল টিমের থেকে ভালো টিম, একদমই বেঙ্গল টিমকে হারিয়ে দেবে এই টিমকে। নিশ্চয়ই। এবং এটা উঠে যাওয়াটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু যেহেতু এখন সরকারিভাবে আর রিক্রুটমেন্ট হয় না, বিশেষ করে খেলোয়াড় কোটাতে, এবং আগে ফুটবলের ক্ষেত্রে এখন রিক্রুটমেন্ট হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন ইনকাম ট্যাক্সে হচ্ছে অল্প, তারপর মেট্রো রেলে হচ্ছে, এসব কিছু কিছু জায়গা, বাদ বাকি সব বন্ধ হয়ে গেছে বেশিরভাগ জায়গায়, ওটা না হওয়ার মতোই। এবং সেখানে সেটা একমাত্র শুধু ক্রিকেটের ক্ষেত্রেই নয়, ফুটবলেও প্রচুর রিক্রুটমেন্ট হতো, হকি যথেষ্ট ভালো, আগে রেলের একটা খুব ভালো টিম ছিল, কাস্টমসের ভালো টিম ছিল, কিন্তু রাজস্থান খুব ভালো ছিল। কিন্তু মানে দুর্ভাগ্যজনকভাবে সরকারিভাবে এই যে তাদেরকে উৎসাহ দেওয়া, একটা খেলোয়াড়কে রিক্রুটমেন্ট করা মানে কি, যে সারা জীবন যেহেতু সে খেলেছে, সেহেতু একটা তার নিশ্চিত একটা জীবন, এবং সে যাতে আরো ভালোভাবে খেলতে পারে। একটু ব্যাপারটা কি বলতো, আমাদের চন্দননগরে কবাডি খুব বিখ্যাত ছিল, কবাডি বহু ছেলে মানে হাজার ছেলে ধরতেন, তারা রেল, ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেলে চাকরি পেয়েছে, বিভিন্ন পিএনটিতে। ওটা টোটাল বন্ধ হয়ে গেছে, যার ফলে কবাডি আর খেলাই হয় না, চন্দনে উঠে গেছে। অথচ কলকাতা ময়দানে কবাডির মনে একটা টেন্ট আছে, মাঠ আছে, সেখানে মাঠ আছে, এবং সেখানে অনেক কোচ টোচ নানা রকম অনেক সবকিছু আছে, কিন্তু এখন কোন প্রতিযোগিতাতেও কবাডি মনে হয় আর কোনো সেখানে কোনো আইটেম বলে কিছু নেই। এবং এই কথাটা আপনাকে আমি বলার প্রসঙ্গ, যে কলকাতা ময়দানে এই যে এত টেন্ট আছে, এত বিভিন্ন দলের টেন্ট আছে, এবং সব রকমের খেলার টেন্ট আছে, কিন্তু এবং এই টেন্টগুলো, এটা ঘটনা যে প্রত্যেকটা টেন্টেরই যে সম্পাদক বা বলা যায় যে প্রেসিডেন্ট হোক, বা যে গোটা টেন্টের যে নিয়ন্ত্রণ, এটা কিন্তু সম্পূর্ণভাবে যারা কোনোদিন খেলাধুলা করেননি বলা যায় তাদেরই হাতে রয়ে গেছে এখন এই মুহূর্তে। আমি বলেছি আপনাকে, আমি যখন প্রথম রাজস্থান ক্লাবে খেলি 1977 সালে, তখন জগমোহন ডালমিয়া
সেক্রেটারি ছিলেন, জেনারেল সেক্রেটারি রাজস্থান ক্লাব, আর সিএবির ট্রেনার ছিলেন। তো ওনাকে ওই তখন থেকে আমি দেখি, আমাকে ভয়ঙ্কর ভালোবাসতেন, উনি খুব স্নেহ করতেন আমাকে। এবং ওনাকে ওই জায়গা থেকে আমি আইসিসি প্রেসিডেন্ট হতে দেখেছি। এবং উনি ভারতবর্ষের ক্রিকেট নয়, বাংলার ক্রিকেট নয়, উনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যা ওনার অবদান, আমার তো মনে হয় না আর কারো এর থেকে বেশি কেউ করতে পারবে। ওনার আজকে ভারতবর্ষের ক্রিকেটের ক্ষেত্রে আর বলুন না, কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে জগুদার মতো আমি কাউকে দেখিনি করছে। সেটা নিশ্চয়ই জগমোহন ডালমিয়ার শুধু আমাদের এই বেঙ্গল সিএবিতে নয়, বিসিসিআই এ নয়, আইসিসিতে পর্যন্ত সমস্ত ক্ষেত্রে জগমোহন ডালমিয়া, এবং উনি বাংলার যে যারা খেলোয়াড় তাদেরকে অনেককে অনেক রকমের সুযোগ করে দিয়েছেন। এবং তার মধ্যে অবশ্যই আপনি জানেন যে ওনার অন্যতম সেরা সুযোগ করে দেওয়া সেটা হচ্ছে আজকে আমাদের বিখ্যাত দাদা যিনি সৌরভ গাঙ্গুলি, তাই সেটাও কিন্তু ডালমিয়াজির একেবারে তিনি সুযোগ যে করে দেওয়া। এবং আজকে যে কথাটা আপনি বললেন যে কলকাতা ময়দান, এই কলকাতা ময়দানের যে অতিরিক্ত যে রাজনীতিকরণ এবং সেটার নিয়ন্ত্রণ একেবারে সরাসরি এমন এক একটা প্রশাসকদের হাতে চলে যাওয়া, যাদের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক না থাকার ফলে সত্যিকারের যারা খেলোয়াড় তারা কিন্তু সত্যিকারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কি মনে হচ্ছে আপনার? খুব দামি কথা, এইটাই উত্তর আমার। আপনি যে বললেন সেটাই উত্তর হয়ে গেল, আপনার উত্তর আমাকে বলতে হবে না। আপনি যে বললেন মানে অযোগ্য প্রশাসক যদি থাকে, মানে একটা স্কুলে যদি বাজে মাস্টার থাকে, সেটা ছাত্র সেরকম তৈরি হবে, কিন্তু ছাত্র আসবে না, সেই একই ব্যাপার হচ্ছে সর্বক্ষেত্রে। আমি একেবারে শেষ এর মধ্যে আমি কিন্তু পলিটিক্যাল পার্সন আসছে বলেই যে খেলাধুলো 12টা বেজে সেটা বলবো না। তাদের যদি সদিচ্ছা থাকে তা আমি বলছি আমি ভালো খেলেছি বলেই আমি ভালো কোচ, কিংবা আমি ভালো খেলেছি বলেই আমি ভালো প্রশাসক হতে পারবো না। কিন্তু কথা হচ্ছে আমার যদি সদিচ্ছা থাকে যে আমি খেলিনি ঠিক আছে, কিন্তু এদের উন্নতি কী করে হয় দেখবো, সেটা দেখলেও তো হয়, কিন্তু সেটা কতটুকু দেখতে আমার ডাউট আছে। একদমই। আমি একেবারে শেষ মুহূর্তে আমি এলাম, এখন আমাদের প্রায় শেষ করতে হবে। তার আগে যে প্রশ্নটা দিয়ে আপনাকে আমি শেষ করব সেটা হচ্ছে যে আপনার মতে খেলাধুলার সার্বিকভাবে এই রাজ্যের উন্নতি করতে গেলে কি করা উচিত, কিভাবে চলা উচিত? খেলাধুলার সার্বিকভাবে উন্নতি করতে ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনাকে তুলতে হবে। ডিস্ট্রিক্ট লেভেল তুলতে হবে মানে ডিস্ট্রিক্ট লেভেলে মানে একেবারে স্কুল। ধরুন আমি বলছি আমার চন্দন করে এখন যেটা চলছে, আপনি যদি মাঠে যান, যে কোনো 3টে মাঠে যান, দেখবেন 10,000 ছেলে, মানে টোটাল মিলিয়ে 4-5টা কোচিং ক্যাম্প আছে, তাতে অন্তত 1,000-3 ছেলে দেখতে পাবেন, কিন্তু একটা ছেলে উঠতে পারছে না। তার কারণ হচ্ছে আমি যে টিমটা ধরুন টিম করছি, আমাকে চ্যাম্পিয়ন হতে হবে। আমি বাইরেকার ছেলে, ডিস্ট্রিক্টের ছেলে এনে খেলিয়ে দিচ্ছি। একদমই, এই যে চ্যাম্পিয়ন হতে হবে, আমাকে চ্যাম্পিয়ন, আমি চ্যাম্পিয়ন হতে, তোর ছেলেগুলো যে আমার খেলার কিছু যোগ্যতা থাকলো না থাকলো আমার দরকার নেই, আমার বাইরে থেকে ছেলে এনে খেলাও। হ্যাঁ, কিন্তু আমাকে চ্যাম্পিয়ন এইটা হচ্ছে, এই যে চ্যাম্পিয়ন হতে হবে, এই যে মনোভাব, অথচ সার্বিকভাবে কলকাতা ময়দান থেকে আজকে ক্রিকেটে যিনি আজকে আমাদের সঙ্গে আজকে যেভাবে আমাদের অতিথি হিসাবে এসেছেন অমিত মান্না, তার সঙ্গে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্তে আমরা আসতে পারলাম বা উপসংহারে আসতে পারলাম যে কলকাতা ময়দান থেকে কিন্তু সেই স্তরের ক্রিকেটার কিন্তু এখন প্রায় বেরোচ্ছে না বললেই চলে। তার পেছনে বহু যুক্তি নিয়ে উনি আলোচনা করলেন, বিশেষ করে প্রশাসনিক ব্যর্থতা এবং একই সঙ্গে ছেলে মেয়েদের লক্ষ্যে পৌঁছানোর যে খামতি, এগুলো কোনোটাই কিন্তু মেটানো সম্ভব হচ্ছে না। আগামী দিনে এই রাজ্য থেকে জাতীয় স্তরে অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে কত প্লেয়ার পৌঁছয় সেটা এখন দেখার, কিন্তু যদিও এখন যা অবস্থা তাতে খুব অদূর ভবিষ্যতে যে এই রাজ্যে ক্রিকেটের যে বিরাট কোনো পরিবর্তন হবে এমনটা তিনি আশা করেননি। অনেক ধন্যবাদ আজকে অমিতবাবু, আপনি আমাদের সঙ্গে এলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন এবং আপনি যখন খেলাধুলা করেছেন এবং এখনকার খেলাধুলার সঙ্গে যে তফাৎ, এটাকেও আপনি যেভাবে বুঝিয়ে বললেন তাতে আমরা অনেক বেশি সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ।
আমরা আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। অনেক ধন্যবাদ, দ্বিতীয়বার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো শুভরাত্রি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।